গানের পরেরটুকু পরিবর্তে টমির জোরালো শব্দ আটকে উঠল প্রাপ্ত। এতটাই চমকে গেছে যে জানলার তাকের উপরে দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে থেকেও লাভ হলো না। ওখান থেকে সশব্দে নিচে পড়ে গেছে ও, আর গিয়ে পড়েছে একেবারে সোজা বাগানের ইট বিছানো মাটিতে। মৃদু আর্তনাদ করে হাতের কনুই চেপে ধরে চোখ খিচে বন্ধ করে নিল প্রাপ্ত। দাঁতে দাঁত চেপে টমিকে গালি দিতে গিয়েও দিল না। টমি তো অবুঝ প্রাণী, ও ডাক লাগিয়ে নিজের কাজ করেছে মাত্র। এখানে সব দোষ ইচ্ছের। ওর জন্য একের পর এক আঘাত সহ্য করতে হচ্ছে ওকে। পিয়ারির কথা শুনে 7-5 না ভেবে বাইক ছুটিয়ে ইচ্ছের বাসায় চলে এসেছে ও। পৌঁছানোর পর মনে হয়েছে এভাবে আসার কোনো মানেই নেই, কিন্তু আবার এটাও ভেবেছে এসেছে যখন পরখ করেই যাক এই গিটারের জন্য এত বেশি রিয়াক্ট কেন করছে ইচ্ছে। বেশ অনেকক্ষণ বাসার নিচে রাগ নিয়ে হাঁটাহাঁটি করার পর একটা দম ছেড়ে দেয়াল টপকে ভিতরে ঢুকেছে প্রাপ্ত। দোতলায় শুধু 2টা ঘর খোলা ছিল। একটাতে পিয়ানো, তানপোড়া এইসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর মেডেল অ্যাওয়ার্ডের ঠাসা। পরে এই ঘরে ঢুকে বুঝেছে এটা ইচ্ছের ঘর। ভাঙা গিটারে কি করছে সেটা খুঁজতে ময়লার ঝুড়িতে অবধি হাত দিয়েছিল প্রাপ্ত, কিছুই পায়নি। এরই মাঝে টমিকে নিয়ে ভিতরে ঢুকে যায় ইচ্ছে। পালানোর জায়গা না পেয়ে জানলায় চড়ে দাঁড়িয়েছিল ও। নিচে নামলেও শব্দ হতো বলে লাভ দেয়নি। টমি ওরই উপস্থিতি টের পেয়েছিল বলে প্রথমবার ডেকে উঠেছিল। ইচ্ছেকে সেই মা লেখাটাকে চুমু দিতে ঠিকই দেখলো প্রাপ্ত। বুঝতে বাকি রইল না ঠিক কেন গিটারটাকে আবেগ বলেছে ইচ্ছে। অপরাধ বোধটা কাটানোর জন্য বারবার করে ইচ্ছের চট দুটোকে মনে করতে লাগলো ও, কিন্তু ততক্ষণে ইচ্ছে গান শুরু করায় আর কিছুই মাথাতে আসেনি ওর। টমি মেঝে শুকে শুকে এগিয়ে বেলকনির ধারে চলে এসেছে। দেখেই নিয়েছে জানলার উপরে দেয়ালে লেপ্টে থাকা প্রাপ্তকে, আর তাই এবারে আরো জোরে চেঁচিয়েছে। ইচ্ছের গানে প্রাপ্ত নিজেও চোখ বন্ধ করেছিল, অনুভব করছিল কিছু একটা হয়তো। তাই টমির আকস্মাৎ আওয়াজটা আতঙ্কের রেশ এসেছে ওর মাঝে। একটু বেশি হকচকিয়ে নিচে পড়ে গেছে বেচারা। টমি এখনো ডাকছে। হেডফোন কানে বলে প্রাপ্তর পড়ে যাওয়ার শব্দ বা টমির ডাক কোনোটাই কানে পৌঁছায়নি ইচ্ছের। প্রাপ্ত স্বস্তির দম ছাড়ল। এইভাবে কারোর সামনে ইহকালে অপদস্থ হওয়ার মতো ইমেজ ওর না। ইচ্ছের সামনে তো কোনো কালেই না। তীক্ষ্ণ চোখে তাকালো ও টমির দিকে। ভাবখানা এমন, দেখে নেব তোকে। টমির ডাক থামিয়ে জিহ্বা বের করে ওর দিকে তাকিয়ে আছে। ওর চাহনাতেও যেন বলা, তুই দেখে নিস সাদমান ইবনাম প্রাপ্তর এই হ্যাংলা রূপ। ডাক ছুড়ে ছুড়ে আমিও দেখিয়ে দেব সবাইকে। প্রাপ্ত হাতা গটিয়ে তেড়ে এগোতে যাচ্ছিল। কি বুঝলো মনে মনে এই উত্তরটার জন্য ইচ্ছেকে দায়ী করলো ও। ওর কাছ থেকে নির্ঘাত এইভাবে তাকাতে শিখেছে এই কুকুর। এই মেয়ে সব কিছুতেই ওর জন্য ঝামেলা তৈরির উপায় আঁকা। পায়ের কাছে থাকা ইটের টুকরোতে লাথি মেরে রাগ আর বিরক্তি নিয়ে চলে যাচ্ছিল প্রাপ্ত। কি ভেবে ঘাড় ঘুরিয়ে এক পলক ইচ্ছের দিকে তাকালো ও। ইচ্ছে আর গান গাইছে না, চোখ বন্ধ করে গিটারের সুর তুলছে শুধু। নিকষ রাতে কালো মেঘে ঢাকা চাঁদের সাথে অনেকটা মিল এই মেয়েটার। অজান্তেই তুলনা এঁকে দিয়ে নিজেই থমকে গেল প্রাপ্ত। এগুলো তো ইচ্ছের জন্য বরাদ্দ নয়, এগুলো তো ওর বিপরীতে বৈশিষ্ট্য কোনো এক কল্পনার জন্য। সেই চেনা অনুভূতিগুলো আজ কার নামে করে দিল ও? কেন করে দিল? আকাশের চাঁদ তার সর্বোচ্চ আকৃতি নিয়ে উঠেছে আজ। তারার অভাব নেই পুরো আকাশ জুড়ে। 2-1 টুকরো কালো মেঘ অন্ধকারে দেখা যায় না। দিনের তুখোর রৌদ্রানি দাহ করার ছন্দটা কেড়ে নিয়েছে রাতের শীতল বাতাস। আলপাতে ওপারে সবুজ ধান ক্ষেত রাতের বেলা আর সবুজ নেই। অন্ধকারের জন্য তৈরি হওয়া কালচে ভাবটা সুন্দর লাগছে। বাতাসের সাথে তার তরঙ্গরূপ সৌন্দর্যের অন্য এক জগতে নিয়ে যায়। চারপাশে জোনাকির মিটমিটে আলো, যেন তারা খসে বাতাসে ভাসতে শুরু করেছে। কি মায়াবী পরিবেশ! প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য এর চেয়ে উপযুক্ত পরিবেশ হয়তো সম্ভব না। চোখ বন্ধ করে মৃদু বাতাসের সাথে গা ভাসাতে মন চায় বারবার। জসীমউদ্দীনের রূপসী বাংলার প্রতিটি বর্ণনা চাক্ষুষ দেখার জন্য ভাদুলগা যথেষ্ট। রাতের শহরে ব্যস্ততার উল্টো পিঠে গ্রামের স্তব্ধতা কি অমায়িক! মুগ্ধ চোখে আশপাশ দেখে চলেছে রাকিব। ওর নেয়া প্রজেক্টটা কোনো এক প্রত্যন্তর অঞ্চলের জন্য বরাদ্দ ছিল। এলাকার নাম ভাদুলগাঁও। শুনেই রাকিব বুঝেছিল অনেকটা পিছিয়ে পড়া অঞ্চল হবে এটা। কিন্তু তা বলে এলাকার অর্থসামাজিক পরিবেশ মতবাদগুলো এতটাও আদিম হবে ধারণা করেনিও।
গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরের স্টেশনটায় যখন রাকিন পৌঁছায়, মাগরিবের আজান পড়েছে ততক্ষণে। এসে উঠেছে পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে। সেখানে রাকিনের বন্ধু, ওর ছোট ভাই আর বাবা মা। বন্ধুর আতিথ্যতা কেটে গেল সারা সন্ধ্যা। রাতে ঘুমানোর জন্য রাকিনকে যে ঘর দেওয়া হয়েছিল তার জানলা দিয়ে চাঁদের আলোটা পুরোপুরি ঘরে ঢুকছিল, যেটা থেকে আর ঘুম আসেনি রাকিনের। এমনিতেই দিনের বেলায় ফ্রেম ওয়ার্ক স্কেচ নিয়ে ব্যস্ত থাকবে, তাই ভাবলো রাতের আধারে এক ঝলক দেখে নেবে ভাদুলগাঁও। যেমন ভাবা তেমন কাজ। ড্রোন ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ল রাকিন। গ্রামের বিদ্যুতায়ন ঠিক কতখানি সেটা বোঝার জন্য পুরো গ্রামের রাতের ছবিটা তুলবে বলে। রাত খুব একটা গভীর হয়নি, তবু চারপাশ শুনশান। দিনভর খাটাখাটনির পর সন্ধ্যার পরপরই বিছানায় গা এলিয়ে দেয় এখানকার লোকজন। কাঁচা রাস্তার এক পাশে বড়সড় একটা শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আগে খালি চোখে চারপাশ পরখ করে নিল রাকিন। রাস্তার মানুষের আনাগোনা একেবারেই নেই। অবশ্য এমনটা হওয়াতে ওর সুবিধা হয়েছে। এমনিতে ও চায় না ওর প্রজেক্টটা নিয়ে এখানকার কেউ এখনই কিছু জানুক। একপাড়ার ছোট ছোট ঘরগুলোর কয়েকটাতে হলুদ বাল্বের আলো দেখা যায়, বাকিগুলো বেশিরভাগ অন্ধকার, নয়তো জানলা দিয়ে প্রদীপের শিখা দেখা মেলে। মানে সে ঘরগুলোতে এখনো বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি। একটা ছোট্ট শ্বাস ড্রোন ক্যামেরা ওড়াতে শুরু করলো রাকিন। হাতের ডিসপ্লেতে ঠিকঠাক মতন বোঝার চেষ্টা করলো সবটা। সুকুমার তীরে বাঁশ আর কাঠের তক্তা তৈরি খাট, পানিতে পা ডুবিয়ে বাঁশ ছড়িয়ে তাতে মাথা ঠেকিয়ে বসে আছে খই। মন খারাপ করে এক ধ্যানে তাকিয়ে আছে পানিতে পড়া চাঁদের প্রতিবিম্বের দিকে। আজ সারাদিন বাড়ির বাইরে বেরোয়নি ও। সায়রা ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ হলো, আর ঘুম আসছিল না বলে মায়ের কোল থেকে চুপিসারে উঠে এসেছে খই। প্রচণ্ড অভিমান হয়েছে, এমন ভঙ্গিমায় সায়রার সাথে ঠিক মতন কথাও বলেনি ও আজ। সায়রা কিচ্ছু বলল না। দিনভর পাখির মতন সারা গ্রামে ঘুরে বেড়ানোর দস্যি মেয়েটাকে ঘরে বেঁধে দিয়েছে ওইটুকু অভিমান ওর সাজে। অভিমান কমাতে রাতে নিজে হাতে তুলে খাইয়ে দিয়েছে খইকে। সুকুমারের কাহিনী শুনিয়েছে, জিনের গল্প শুনিয়েছে, রাজপুত্র রাজকন্যা গল্প শুনিয়েছে। তারপর একসময় নিজেই ঘুমিয়ে গেছে সাহেরা। খই চুপচাপ বসে বসে মায়ের গল্পে মনোযোগ দিয়ে ভাবছে। সুকুমারাই নাকি এই গ্রামের লোকের সুখ মরে কয়। আজ অব্দি কোনো দিন তো কারো সুখ মরতে দেখলো না। কদিন শুনলো না সুকুমারা নৌকাডুবি হয়েছে। মায়ের সাথে অভিমান করে কত রাত এখানে ও নিজেই বসে থেকেছে হিসেব ছাড়া। ওর চোখে তো পড়ল না তেমন কিছু। তবে কি মা মিথ্যা বলে? মায়ের গল্পে রাজপুত্র তো পক্ষীরা চেপে আসে। একটাবার পুটির মা বলেছিল রাজকন্যা দেখতে নাকি চাঁদের চেয়েও সুন্দর হয়। ওর মা কেন বলে না অমন? সাহেরা তো ওকে নিজের রাজকন্যা বলে, কিন্তু ও তো দেখতে চাঁদের মতন ধপধপে ফর্সা না। আবার ওর জন্য তো কোনো রাজপুত্র পক্ষীরাজের চেপে আসলো না। তাহলে কি ওর মা মিথ্যা বলে? রাজকন্যা হতে গেলে আগে চাঁদের মতন সুন্দর হতে হয় বুঝি? আচমকা বেশ জোরে জোরে একটা শব্দ কানে বাজলো খইয়ের। শব্দ অনুসরণ করে চোখ তুলে উপরে তাকালো ও। গোল বাটির মতন টিনের কিছু একটাই আলো জ্বলছে। একদম ঠিক ওর মাথার উপর দিয়ে উঠছে বাটিটা। বড় বড় চোখে তাকালো খই। পাখি তো নয় এটা, তবে কি? এই সুকুমারার তীরে আজকে ওর প্রথম রাত না, অনেকবার অনেক রাত অবধি এইভাবে ঘাটে বসে থেকেছে ও। কোনোদিন এমন কিছু তো চোখে পড়েনি। এমন অদ্ভুত জিনিসটা কি হতে পারে ভেবে দাঁড়িয়ে গেল খই। আজ প্রথমবার মায়ের বলা জিনের কাহিনীর সাথে মিল পাচ্ছি ও। ভয় পাওয়া উচিত ওর, কিন্তু এতটুকু ভয় পেল না খই। ভিতরে কোনো এক ধীর সত্তা ওকে বলে চলেছে সুকুমারাই নৌকাডুবি আর রাজকন্যার কাহিনীর মতন জিনের গল্প মিথ্যা বলেছে ওর মা। জিন বলে কিছুই হয় না। ড্রোন এবার ঘুরে উল্টো দিকে চলে যেতে লাগলো। শশব্যস্তর মতন কাপড়ের আঁচলটা কোমরে গুছে দিল খই। পার বেয়ে উপরে উঠে এলো ও। তাকিয়ে দেখলো কোন দিকে উড়ে যাচ্ছে ওটা। দক্ষিণের সড়কের দিকে। এক পলক বাড়ির দিকে তাকালো খই। ঘরদোর অন্ধকার। পাশের নয়নদের বাড়িতে সদ্য জন্মানো ছাগলছানার পাহারায় রোয়াকের এক কোণে নিভু নিভু সলতে রাখা। ওটা এক ফালি আলো পড়ছে খইদের উঠোনে। আবারও ড্রোনের দিকে ফিরল খই। জিনিসটা প্রতি তীব্র আগ্রহ জন্মে গেছে ওর। অমন জিনিস পুটি কোনোদিনও দেখেনি। জিনের চেরাগ বলে বেশ ভয় দেখানো যাবে ওকে। বেতর চুরির শোধ তোলা যাবে ওর কাছ থেকে ভেবে হাসি দিল একটা। খই ছুট লাগালো ড্রোনের পিছনে পিছনে। ওর বয়সী গ্রামের আরো 5টা মেয়ে হলে নির্ঘাত ভয়ে উল্টো দিকে ছুটত, কিন্তু সেসব ভয়ের কারণকে মনে আসতেই দেয়নি ও।
বেশ আগ্রহ ভরে দেখতে লাগলো উড়ন্ত আলোকবাটিকে। একসময় নিচে নেমে আসতে লাগলো ওটা, বেশ সুন্দর মতন গিয়ে পড়ল ছোট্ট খড়ের গাদার উপর। চকচক করে উঠল খোয়ের চোখ। ওটা হাতে পাওয়ার একরাশ খুশিতে ভিতরটা নাচছে ওর। জ্বলন্ত বাটি, জিনের চেরাগ, বাতিওয়ালা, টিনের পাখি, এমন হাজারটা নামের মধ্যে থেকে কোনটা বললে পুটিকে বেশি ভয় দেখানো যাবে ভাবতে লাগলো ও। নাচতে নাচতে গিয়ে সবে হাত লাগিয়েছে ড্রোনে, কেউ একজন ওর হাত ধরে ফেলল। অন্ধকারের মধ্যে উজ্জ্বল বর্ণের হাতটা চোখে পড়ল খোয়ের। এ গায়ের মানুষকে চেনে ও, তাদের কৃষ্ণবর্ণের সাথেও বেশ পরিচিত ও। চাঁদের আলো আর ড্রোনের ক্ষুদ্র আলোক ছটায় ওর হাত ধরে রাখা ফর্সা হাতটা দেখে এতক্ষণে সুপ্ত ভয়টা হুড়মুড় করে জেগে উঠতে লাগলো ওর। মা বলেছিল জিনদের গায়ে নাকি আলো লেগে থাকে, উজ্জ্বল দেহি হয় তারা নাকি। তাহলে কি এটা সত্যিই জিনের চেরাগ? প্রথমবারের মতন ভয় কাজ করতে শুরু করে দিয়েছে ওর ভিতরে। পাশ থেকে পুরুষালে আওয়াজ এলো, এক্সকিউজ মি। কোন ভাষা? গ্রামের কেউ তো এই ভাষার কথা বলে না। গলাটাও পুরুষ মানুষের, এই সময় কোন পুরুষ মানুষ এদিকে আসবে? এটা বেশ অস্বাভাবিক। তার উপর গায়ের রংটা বেশ উজ্জ্বল, যা ভাদুল গায়ের কোনো পুরুষের গায়ের রঙের সাথে যাবে না। চেঁচিয়ে বলে উঠল, ইয়া আল্লাহ, গ্রামে জিন ঢুকছে। পুরাই পোকে বনে গেছে রাকিন। কি বললো এই মেয়েটা? গ্রামে জিন ঢুকেছে মানে? খোয়ের হাত ধরে রেখে নিজেই নিজেকে আপাত মস্তক দেখে নিল একবার। বোঝার চেষ্টা করলো ঠিক কোন দিক থেকে জিন মনে হয় ওকে। তেমন কিছু বুঝে না উঠে উকি দিয়ে খোয়ের দিকে তাকালো। ভয়ে সেই মেয়ে চোখ খিচে বন্ধ করে আছে। ড্রোনের গায়ে থাকা আলতো চেহারায় বুঝতে সমস্যা হয়নি ওর তেমন। বয়স 20-এর এদিক ওদিক হবে হয়তো। চাপা রংটা হাতের আধারে সেভাবে বোঝা যেত না হয়তো, তবে ভয় পেয়ে করা বাচ্চা মতে চেহারায় আলাদা এক মোহনতা এঁকে দিয়েছে যেন। এর মাঝেই খোর এক চোখ আটকে রেখে আর এক চোখ খুলল। পাশে দাঁড়ানো আকাশি টি শার্ট পরিহিত শুভ্র বনের মানুষটাকে দেখে আটকে রইল সেকেন্ড 2। মানুষ হলে নিঃসন্দেহে সে ওর জীবনে দেখা পুরুষ মানুষের মাঝে সুন্দরতম। রাকিন ভ্রু নাচিয়ে বলল, হোয়াট? ভাষা শুনে এক পলক ড্রোন আর এক পলক রাকিনের দিকে তাকালো খোয়। হট আবার কি? এই ভাষা কোনো মানুষের নয়, এত সুদর্শন কোনো মানুষ হয় না। জিনের সাক্ষাৎ দর্শন পেয়ে দ্বিতীয় দফায় ভয় পেতে বিলম্ব হলো না খোয়ের। আবারও চেঁচাতে চাইছিল ও। বুঝে উঠে রাকিন হাত ছেড়ে এক হাতে পাশের তালগাছটার সাথে চেপে ধরলো খইকে, আর এক হাতে মুখ চেপে ধরলো ওর। রাকিনের বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে পা ছুটতে ছুটতে খই অস্পষ্ট সুরে বলল, খই কিন্তু কোনো জিন রে ডরায় না। বধু কাকারে কইয়া বোতলে ভরা মতরে কইলাম, ছাড় আমারে, ছাড় বজ্জাত জিন কোথাকার। পুরোটা না বুঝলেও বজ্জাত জিন শব্দ দুটো স্পষ্ট শুনল রাকিন। হতাশ চোখে তাকিয়ে রইল ওর হাত থেকে ছোটার চেষ্টারত মেয়েটার দিকে। ছেড়ে দিলে এই মেয়ে যে পুরো গ্রাম মাথায় তুলবে বুঝতে বাকি রইল না ওর। খই মুখ চেপে ধরে রাখা অবস্থাতেই জিন বলে বলে রাকিনের বুকে কিল ঘুষি ছুটতে শুরু করেছে এবার। বুকের ওপর ধুমধাম পড়তে থাকা মারগুলো ব্যথা কম হতাশা পাড়াচ্ছে রাকিনের। একটা ছোট্ট শ্বাস ফেলে রাকিন এক হাতের মুঠোয় খোয়ের 2 হাতের কবজি নিয়ে পিছনে খোয়ের কোমর চেপে ধরল। মার লাগাতে না পেরে আরো উত্তেজিত হয়ে পড়েছিল খোয়। রাকিন ওর মুখ আরো শক্ত করে চেপে ধরে একদম কাছে চলে এসে বলল, শান্ত হও, আমি মানুষ, কোনো জিন টিন না, রিল্যাক্স। খই নাড়াচাড়া থামালো না। চোর যেমন বলে না আমি চোর, তেমনি জিনও কোনোদিন বলবে না আমি জিন। মানুষ হলে এইভাবে চেপে কেন ধরবে ওকে? জিন বলেই তো ধরেছে। মেরে এই তাল গাছে ঝুলিয়ে দেব না তো ওকে? মাথার উপরে থাকা বাবুইয়ের বাসাগুলোর দিকে তাকালো খই। সকালবেলায় ওইভাবে ঝুলতে দেখবে গ্রামের সবাই ওকে। কাঁদো কাঁদোভাবে রাকিনের দিকে তাকালো ও। ড্রোনের আলোটা নিভে যাওয়ার ওর ভঙ্গিমা রাকিন বেশ একটা বুঝলো না। শব্দে তখনও নড়াচড়া করছে খই। রাকিনের মনে হলো এই মেয়ের ভয় কাটেনি তখনও। খইকে আশ্বস্ত করবে বলে বলল, আরে আমি তোমার মতোই সাধারণ মানুষ, ভয় পেও না, শান্ত হও, আমি কিছুই করবো না তোমাকে। এটুকু বলে 2 বার ফু দিল ও খইয়ের চোখে মুখে। খই এবার আরো বেশি করে যেন নিশ্চিত হয়ে গেছে কালো জাদু করবে জিনটা বলে ফু দিল ওর চোখে মুখে। কেঁদে দিল এবারও। আজকে এই জিন ওকে মেরেই ক্ষান্ত হবে। মাকে আর দেখতে পাবে না এই জীবনে। ওকে কাঁদতে দেখে
নিজেরই উপর চরম বিরক্ত হলো রাকিন। বেছে বেছে এই কোথায় এসেছে ও, যেখানকার মানুষজনের বদ্ধ ধারণা একটু গভীর রাতে রাস্তায় কোনো মানুষ থাকে না, জিন থাকে। এক পর্যায়ে খইকে ধমক দিয়ে বলল, 2 সেকেন্ডের মধ্যে যদি এই মরা কান্না না থামিয়েছ, সত্যি সত্যি আমি কিন্তু তোমার ঘাড় মটকে দেব। কান্না স্বয়ংক্রিয়ভাবে থেমে গেল খোয়ের। রাকিন বুঝল জিনের ব্যাধানুগত অন্ধবিশ্বাসী মেয়েটা। মুখ থেকে হাত সরিয়ে নিয়ে খোয়ের হাত দুটো ছেড়ে দিল ও। সবকিছু বলতে যাবে মেয়েটা একদম ওর বুকের মাঝে এসে ঢলে পড়ল। ঝিঝি ঢাকা মাঠের প্রান্তরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাকিন। খই জ্ঞান হারিয়েছে। মুখের ওপর অনেকখানি পানি পড়ায় হুঁশ ফিরল খোয়ের। পিট পিটিয়ে চোখ মেলতে শুরু করলো ও। আধারে ডোবা পরিবেশের মধ্যে মোবাইলের চার্জ আর ড্রোনের লাইট দুটোই ক্ষুদ্র আলোয় উপস্থিতি টের পেল। তবে তার চেয়ে ভয়ানক যা ছিল উদমদেহী রাকিন। ওকে এই অবস্থায় দেখে আর এক দফায় চিৎকার করতে যাচ্ছিল খই। রাকিন আবারও মুখ চেপে ধরল। খইয়ের মাথা তাল গাছে হেলান দিয়ে ঠেকানো, আর খালি গায়ে ওর ঠিক সামনে হাঁটু গেড়ে বসে আছে রাকিন। মেয়েটা অজ্ঞান হয়ে ওর বুকে পড়ার পর রাকিন কিং কর্তব্যমূঢ় হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এই মাঝরাতে অচেনা জায়গায় অচেনা অজ্ঞান যুবতীকে নিয়ে এ কোন বিপদে পড়লো? এভাবে অজ্ঞান অবস্থায় ওকে ফেলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আবার একে নিয়ে এখন কোথায় যাবে ও? কাউকে যে ডাকবে তার উপায় নেই। এ গ্রামের কেউ বিষয়টা স্বাভাবিকভাবে নেবে না তা নিশ্চিত ছিল। অতঃপর সিদ্ধান্ত নিল মেয়েটা জ্ঞান ফিরিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তারপরে ফিরবে ও। তালগাছের সাথে হেলান দিয়ে খইকে বসালো রাকিন। কিছুটা সময় চুপচাপ তাকিয়ে রইল মুখের দিকে। অন্ধকার বাড়ছিল ক্রমশ, ফলে চেহারাটাও অস্পষ্টতর হচ্ছিল খইয়ের। রাকিন ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে আলো জ্বালালো। ঝলক দিয়ে উঠল খইয়ের নাকে ছোট্ট নথটা। শ্যামা মায়াময় চেহারা একেবারে মানানসই ওটা। আচমকাই খইয়ের স্পষ্ট চেহারা দেখে কিছুক্ষণের জন্য চেনা কোনো অনুভবে থমকে গেল রাকিন। খইয়ের সাথে সেই অনুভবকে মেলানোর সুযোগ না দিয়ে চোখ সরিয়ে নিল ও। অপেক্ষা খইয়ের জ্ঞান ফেরার। হাঁটুতে কোনোই ঠেকিয়ে পাশের ড্রোনেরটার দিকে তাকিয়ে রইল রাকিন। মূলত সব দোষ এটার পিছন পিছনে এসেছিল খই। ওর মতন জলজান্ত মানুষকে জিন ভেবে জ্ঞান হারায়। কে জানে এই ড্রোনকে কি ভেবেছিল ও? মশার কামড়ে দুদণ্ড বসেও থাকতে পারল না রাকিন। এদিকে খইয়েরও জ্ঞান ফেরার নাম নেই। আবারও তাকালো ওর দিকে। নিশ্চিন্তে বেহুশ হয়ে পড়ে আছে সেই মেয়ে। মুখ দিয়ে ফু দিয়ে শ্বাস ছাড়ল রাকিন। বুঝলো এই মেয়ের জ্ঞান আপনা আপনি ফেরার নয়। উঠে দাঁড়ালো পানির উৎস খুঁজবে বলে। সৌভাগ্যক্রমে দাঁড়িয়ে যেতেই রাস্তার ঢালুতে পুকুরের পানিতে চাঁদের বিম্ব দেখতে পেল ও। সাবধানে নিচে নেমে এলো ঢালু বেয়ে। কিন্তু সমস্যা হলো পানি খই অব্দি পৌঁছানো নিয়ে। 2 হাতের আঁচলায় পানি নিয়ে ঢালু বেয়ে উঠতে উঠতে সব পানি পড়ে যাচ্ছিল। দুবার এমন ঘটনা দেখে খইয়ের ওপর তীব্র আক্রোশ জন্মালো রাকিনের। পারলে খইকে ওই পুকুরে ঢিল ছোড়েও। এই পানি ওর অবধি পৌঁছানোর চেয়ে ওকে কোলে তুলে পুকুরে ছোড়াই সহজ হবে, কিন্তু তাও করা সম্ভব না। শত হোক মেয়েটাকে সাহায্য করবে বলে এখনো এখানে আছে ও। আর সেই মেয়েকে পুকুরে ছোড়াটা ঠিক হবে না, একদমই না। কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়ল রাকিন। সোজা কথায় কার্বন ডাই অক্সাইডের সাথে রাগটা বের করার চেষ্টা করলো। রাগটা গেলেও খইয়ের জ্ঞান ফিরল না। উপায়ন্তর না পেয়ে গায়ের টি শার্টটা খুলে ফেললো প্রথমে। তারপর সেটা পুকুরের পানিতে ভিজিয়ে পানি নিল। ভেজা টি শার্ট মুড়িয়ে পুরো পানিটুকু খইয়ের মুখের উপর ঝরিয়েছে ও। অতঃপর জ্ঞান ফিরল খইয়ের। কিন্তু ওই যে রাকিনের গা খালি। সেটা থেকে চেঁচানোর চেষ্টারত খই। আবারও সেই হাত পা ছড়াছড়ি শুরু। কোনো মতে ওর মুখ আটকে রেখে পাশের বেতের ঝোপ থেকে কাটা খসিয়ে নিজের হাতে বসিয়ে দিল রাকিন। বেশ অনেকটা আঁচড় লাগিয়ে নিল নিজের হাতেই। রক্ত বেরোতে লাগলো ওর হাত থেকে। খই নাড়াচাড়া দমিয়ে বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। রাকিন শক্ত গলায় বলল, চুপ, একদম চুপ। ওকে, এই যে দেখো আমার শরীরে রক্ত আছে, কেটে গিয়ে রক্ত ঝরছে দেখো। আমি তোমার মতোই রক্ত মাংসের মানুষ, কোনো জিন নই। গট ইট? পেয়ে গেছো প্রমাণ? এবার অন্তত চেঁচিও না প্লিজ। ভাষা পুরোপুরি না বুঝলেও বাস্তবতা বুঝে নিমিষেই পুরোপুরি নুয়ে গেল খই। এটা সত্যিই মানুষ। একটা মানুষকে দেখে অজ্ঞান হয়ে গেল ও। কি করে হলো এটা? পুটিরা জানলে এই গ্রামে ভীতু হিসেবে রটে যাবে খইয়ের নাম। চুপচাপ হাঁটু জড়িয়ে আরো গুটিয়ে বসলো ও। রাকিন তখন মুখ ছাড়েনি ওর, বরং সন্দেহজনকভাবে তাকিয়ে আছে ওর দিকে। এই মেয়েকে বিশ্বাস নেই।
তখনও এমন চুপচাপ হয়ে গিয়ে জ্ঞান হারিয়েছিল ও। খই অস্পষ্ট স্বরে বলল, হাত সরান। দ্বিতীয়বার জবাব দেবার প্রয়োজন বোধ করলো না খই। রাকিনের উন্মুক্ত বুকে দু হাত দিয়ে ধাক্কা লাগালো একটা। টাল সামলাতে না পেরে রাকিন মাটিতে পড়ে গেছে। খই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। রাকিনের টি শার্টের পানি বেশ অনেকটাই ছিল। খইয়ের গায়ে থাকা তাঁতের শাড়িটা গলার দিকে ভিজে গেছে অনেকখানি। আসলে গলার পানিতে মুছতে ব্যস্ত হয়ে পড়ল ও। আর হতভম্ব হয়ে মাটিতে বসে ওর দিকে তাকিয়ে রইল রাকিন। 2 মিনিট আগে ওকে দেখেছে জ্ঞান হারালো সেই মেয়ে ওকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিল। মেন্টালের জিনতত্ত্ব একটু জলদিই পাল্টি মারলো বলে মনে হলো ওর। এর চেয়ে ওর জিনতত্ত্বই বেশি ভালো ছিল বোধ হয়। খই গাল মুখ মুছে তীক্ষ্ণ চোখে রাকিনের দিকে তাকিয়ে বলল, আমার গায়ে পানি ছিটাইছেন কেন? কয়েক সেকেন্ডের জন্য বিরহের একটা চাউনি ছিল রাকিনের। তবে অন্ধকারের জন্য কারোর কাছে কারো ভাব প্রকাশ পেল না ঠিক মতো। শুধু বলল, থাকলে থাকতাম এই গ্রামের পিঁপড়াটাও খইরে কামড়ায় না, কিছুই হইতো না আমার। নামটা শুনে রাকিন ঘাড় বাঁকিয়ে রইল। এতক্ষণে মেয়েটার নাম জানলো, তবে এটা কেমন নাম? আর যার এত আত্মবিশ্বাস যে মাঝরাতে রাস্তায় পড়ে থাকলে তার কিছুই হবে না, তখন তাকে সজ্ঞানে আনতে এত সময় কেন দিল ও? একটা হতাশার শ্বাস ফেলে মাথা ছেড়ে প্রশ্ন পর্ব উপেক্ষার চেষ্টা করলো রাকিন। পাশে ঘাসের উপরে পড়ে থাকা ভেজা টি শার্টটা কাঁধে ঝাঁকিয়ে উঠে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে বলল, শুধু শুধুই টি শার্টটা ভেজেলাম, কোনো দরকার ছিল না শার্ট ভেজে পানি দিয়ে জ্ঞান ফেরানোর। এই মেয়ে তো এমনিতেই খইয়ের মতো পড়ছে, অজ্ঞান থাকতেই ভালো ছিল মেবি। খই সেভাবে সবটুকু না শুনলেও বুঝলো ওই শার্ট ভেজা পানি ওর মুখে ছোড়া হয়েছে। খালি পায়ের নিচের মাটিটা নিমিষেই গরম হয়ে উঠল ওর। খিচে উঠে বলল, আপনার গায়ের গেঞ্জির পানি আমার মুখে ছুঁড়া মারছেন? মোবাইলে লাইট অফ করেছিল রাকিন। চোখ তুলে এক পলক খয়ের দিকে তাকিয়ে আবারও মোবাইলে চোখ দিল ও। পাত্তাহীনভাবে বলল, তোমার কপাল ভালো যে তোমাকে আমি পুকুরে ছুঁড়ে মারিনি, যা কাণ্ড ঘটিয়েছ। খই এগেছিল রাগ নিয়ে। পরে মোবাইলের আলোতেই রাকিনের কাটা হাত থেকে আটকে গেল। রাকিন বলল, যাই হোক, আমাকে জিন বলে নামকরণের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, আর তোমাকে পুকুরে না ছেড়ার জন্য স্বাগতম। আসছি, হ্যাঁ? বাচ্চা মেয়ে, এই রাতের বেলা আর দোষী না সেজে ঘরে ফিরে যাও, নইলে সত্যি সত্যি জিন এসে ধরবে তোমাকে, বুঝতে পেরেছ? রাকিন পাশের ঘরের গাদার উপর থাকা ড্রোন তুলতে যাচ্ছিল। খই এক প্রকার ছো মরে নিয়ে নিল ওটা। মুখ বাঁকিয়ে বলল, এটা আমার। তোমার মানে? ওটা আমার। আকাশ দিয়া উঠতা ছিল এটা। আমি উড়াচ্ছিলাম ওটা। খই বুঝলো রাকিন কি বোঝাতে চাইছে। যেহেতু আলাদা করে লাইট বসানো পাখা ঘোরে, তাহলে কোনো শহরের প্রযুক্তি হবে হয়তো এটা। কিন্তু এটা দেওয়ার কোনো ইচ্ছা ওর নেই। পুটিকে ভয় দেখানোর জন্য ওটা দরকার। তাছাড়া লোকটা ওকে বেশ ভয় দেখিয়েছে, তার দায়ে এটা জরিমানা ধরতে পারে। ও মুখে বলল, আপনি আপনার মুখে গেঞ্জির খামওয়ালা পানি ছিটাইছেন না? এই উঠতে জানা চেরাগ অহন আমার, এইটা আর ফেরত পাইবেন না। উঠতে জানা চেরাগ শুনে সেকেন্ড 2 থেমে রইল রাকিন। অর্থ বুঝে উঠেই শব্দ করে হেসে দিল ও। খই কপাল কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। অন্ধকারে তাকালেও মোবাইলের আলোতে রাকিনের চেহারা স্পষ্ট দেখা যায়। হাসিটা অমায়িক সুন্দর লোকটার, তবে কাজ ততটাই পচা। ওর মুখে টি শার্টের পানি ছুঁড়েছে। সরু চোখে তাকিয়ে থেকে রাকিন হাসি দেখলো কিছুক্ষণ, তারপর গা ছাড়া ভাবে ড্রোন হাতে নিয়ে পা চালালো বাড়ির দিকে। আচমকায় হাত থেকে উঁচুতে উড়ে উঠল ড্রোনটা। খই আল্লাহ গো বলে কয়েক পা পিছিয়ে গেল। পেছন থেকে রাকিন ড্রোনের রিমোট কন্ট্রোলার দেখিয়ে বলল, ওটা জিনের চেরাগ মেয়ে, এত সহজে হাতে আসবে না তোমার। রণমূর্তি হয়ে কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে রইল খই। রাকিন দাঁত কেলিয়ে ড্রোনটা নিজের কাছে নিয়ে বলল, দেখেছ, আমার চেরাগ শুধু আমার কথাই শোনে, ও যাবে না তোমার কাছে। ওর আর ওর মালিকের নাম বিকৃতির পরিণতি। খই এগিয়ে গিয়ে রাকিনের কাঁধে থাকা টি শার্টটা ছিনিয়ে নিল। বেজের কাটা ছিঁড়ে কয়েকটা আঁচড়ে ওটার বুকের দিকটা ছিন্ন ভিন্ন করে দিল এক নিমিষে। রাকিন হাঁ হয়ে দাঁড়িয়ে রইল শুধু, যেন ওকে খই ঠিক মতো মোবাইলের আলো ধরতে বলে দাঁড় করিয়ে রেখেছে।
খই কাজ শেষে টি শার্টটা আবারও রাকিনের কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, আমার মুখে এইটার পানি চোরার পরিণতি। হনহনিয়ে অন্ধকার ভেদ করে চলে গেল খই। যেন ওই ঘুটঘুটের রাত ওর রাগের কাছে কিছুই না। রাকিন ওর আধারে মিলিয়ে যাওয়া দেখলো স্তব্ধ চোখে। খই চোখের আড়াল হতেই রোবটের মতন কাঁধ থেকে টি শার্টটা নামিয়ে সামলে মেলে ধরল ও। টি শার্টের কাটা ছেঁড়া জায়গাটা আবারও এক পুরনো স্মৃতিকে জাগিয়ে দিল যেন। ঠিক এভাবে কেউ একজন ওকে পরিণতি বুঝিয়েছিল, তাকে আর তার অনুমতিকে উপেক্ষার পরিণতি। রাকিনের গলা দিয়ে শুধু জড়ানো আওয়াজে বেরোলো, খেয়া। সকাল সকাল ডোরবেলের আওয়াজে ঘুম ভাঙল মিষ্টির। ধরপড়ে উঠে বসলো ও। বিছানার সামনেই পিয়ালি পড়ার টেবিলে বসে পড়ছে। মিষ্টির মনে পড়ল আগের রাতে প্রাপ্তর কথা এই বাসায় এসেছিল ও। পিয়ালের সাথেই ঘুমিয়েছিল। প্রাপ্ত আসা অবধি থাকার কথা ছিল ওর। এটা নতুন নয়, গত রাতে অনেকক্ষণ অপেক্ষা করেছে ও প্রাপ্তর জন্য, আসেনি। তারপর কখন ঘুমিয়ে গেছে মিষ্টি নিজেও জানে না। পিয়ালি বই থেকে মুখ তুলে বলল, দেখেছো মিষ্টি আপু, নবাব পুত্র এতক্ষণ এসেছে। মিষ্টি ঠিকঠাক হয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল ও। বাইরে একটা গিটারের ব্যাগ কাঁধে নিয়ে প্রাপ্ত দাঁড়িয়ে। কপাল কুচকালো মিষ্টি। প্রাপ্তর হাতে হকি স্টিক, ব্যাট, স্ট্যাম্প ছাড়া গিটারের ব্যাগও শোভা পায়। জানা ছিল না ওর। প্রাপ্ত ভিতরে ঢুকতে ঢুকতে বলল, খেয়েছিস কিছু? না, কিন্তু তুই? আচ্ছা 15 মিনিট দিয়ে আমাকে খাবার বানাচ্ছি, খেয়ে একেবারে মিষ্টি ঘর বা হসপিটাল যেখানে যাবার চলে যাস, ওকে? গিটারের ব্যাগ দেয়ালে ঠেকিয়ে প্রাপ্ত কিচেনে চলে গেল। হ্যাপ্রন গায়ে জড়িয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল নিজের মতন। মিষ্টি কিছুই বুঝে উঠতে পারছিল না, শুধু প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল প্রাপ্তর দিকে। প্রাপ্ত রান্নায় মনোযোগ রেখে বলল, রাকা কোথায় রে মিষ্টি? রাকা নামটা চেনা চেনা মনে হলো মানুষটাকে তার ঠিক মতন মনে করতে পারল না মিষ্টি। বলল, কোন রাকা? প্রাপ্ত স্বাগত টমেটো কাটছিল। মিষ্টির দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের মতন করে ব্যস্ত থেকে বলল, রকস্টার ইচ্ছের ফ্রেন্ড রাকা। মিষ্টি বিস্মিত না হয়ে পারল না। প্রাপ্ত ইচ্ছের নাম এখনো মনে রেখেছে। এর কারণ কি? ওর চর দুটো? গিটারের ব্যাগের দিকে তাকালো মিষ্টি। ওর মাথায় ঢুকছে না ঠিক কি করছে বা করতে চাইছে প্রাপ্ত। প্রাপ্ত বলল, কিছু জিজ্ঞেস করলাম তোকে। ও মেবি ব্লক 2-তে থাকে। প্রাপ্ত হাত থামালো কয়েক সেকেন্ডের জন্য। সেটা লক্ষ্য করে মিষ্টি বলল, হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলি যে? এমনি। মিষ্টি চুপ করে প্রাপ্তকে পরখ করলো কিছুক্ষণ। কি ভেবে তাচ্ছিল্যে হেসে বলল, তোর কোনো কাজ উদ্দেশ্যহীন না, এটা আমি খুব ভালো করেই জানি প্রান্ত। তাই তোর এই এমনি কথাটা কয়েকবার ভাবতে হলো আমাকে। যাকে ইচ্ছে থাকলে আর কোনো বাজে পরিস্থিতি তৈরি করবি না প্লিজ। মেয়েটা বাহিরে যেমনই হোক, মনটা একদম নরম। কেন যেন মনে হয় কোনো এক খোলকে মুড়িয়ে রেখেছে নিজেকে, যেন আসল রূপটা কাউকে দেখানোর ইচ্ছে নেই ইচ্ছের। প্রাপ্ত গিটারের ব্যাগের দিকে তাকালো। ওর ভাঙা গিটারের সেম ডিজাইন এটা। বেশ পুরানো ডিজাইন বলে খুঁজে পেতে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে ওকে। তাই রাতে বাড়ি ফিরতে পারেনি। কিন্তু প্রাপ্ত এখনো জানে না কেন এত সব কিছু করলো। অনুশোচনায়, কিন্তু অনুতপ্ততায় তো ভয় থাকার কথা না। মিষ্টির কথায় কেন যেন অদ্ভুত হতে শুরু করেছে প্রাপ্ত। কোনোভাবে এই ইচ্ছে মেয়েটার আবেগ খুঁজতে গিয়ে ওর সেই খোলককে ভেদ করে ফেলেনি তো ও। কাঁধে গিটারের ব্যাগ নিয়ে খোলা চুলগুলো সিঁড়ি নাড়াচাড়া করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল ইচ্ছে। ডাইনিং টেবিলে বসে ওকে দেখেই তিক্ততায় ভরে উঠল নাফিসা বেগমের ভেতরটা। মেয়েটা তেমন আহামরি সাজগোজ করে না কখনোই, করার ইচ্ছাও নেই ওর। টপস, জিন্স, হাই হিল, খোলা চুল, চোকার সাজগোজ বলতে এই অবধি। তারপরেও এই মেয়ের মতন রূপবতী খুব কম মেয়েই দেখেছেন নাফিসা বেগম। মা মারা যাবার পর থেকে ইচ্ছে কোনোদিন নিজেকে নিয়ে ভেবেছে কিনা সন্দেহ আছে। তারপরও বাইরে থেকে দেখে মনে হবে সে তার দুনিয়াতেই মগ্ন। হয়তো এই কঠোরতায় ওকে টিকিয়ে রেখেছে পৃথিবীতে। নওশাদ সাহেব মেয়েকে বেরোতে দেখে বললেন, খেয়ে বেরো ইচ্ছে। ইচ্ছে চোখ তুলে বাবার দিকে তাকালো। তারপর চোখ বোলালো ডাইনিং টেবিলে থাকা হরেক রকম খাবারের দিকে। নাফিসা বেগমের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, খাবো এস এম।
আমাকে জিজ্ঞাসা কেন করছো ইচ্ছে? এটা তো তোমারই বাসা। না খেয়ে কেন বেরোবে তুমি? এসো, ব্রেকফাস্ট করে বেরো। নাকটা ডোলে হাসি আটকালো ইচ্ছে। বাবার সামনে এই মহিলার নাটক দেখলে খুব হাসি পাই ওর। নওশাদ সাহেব বললেন, ইচ্ছে এসো, একসাথে ব্রেকফাস্ট করি আজ আমরা।